আসসালামু আলাইকুম। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এসবিএ পার্ল সলভ সেশন গাইনোকোলজিক্যাল টিউমারের উপরে। আমি ডাক্তার ফাতেমা ইফাত দিশা। আমি এমবিবিএস পাশ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। এখন বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো আপনাদের এই যে এসবিএ পার্লের একটা সুন্দর সলভ সেশনের আয়োজন করেছে আমাদের বাংলামেড, এবং এখানে অনেক ইম্পর্টেন্ট টপিকস আস্তে আস্তে সবই সলভ করানো হবে, আপনাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তারই পরিক্রমায় আজকে আমরা গাইনোকোলজিক্যাল টিউমারের উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব এবং সেই টপিকসগুলো একটু ডিসকাস করার চেষ্টা করব। তো দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্টে এবং আমাদের সেশনে। এখানকার সমস্ত প্রশ্ন আপনাদের এসবিএ পাল থেকে নেওয়া হয়েছে। যারা পাওয়ার পয়েন্ট দেখতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু বইটা খুললেই খুব সুন্দর মতন সবকিছু ক্লিয়ারলি দেখতে পাবেন। আমাদের প্রথম প্রশ্ন এসবিএ পাল থেকে, 35 ইয়ার্স ওমেন প্রেজেন্ট উইথ পোস্ট কয়টাল ব্লিডিং অ্যাজিউম কার্সিনোমা সার্ভিক্স, হুইচ ওয়ান ইজ রিস্ক ফ্যাক্টর? আমরা অপশনগুলো দেখি, তাহলে সিএ সার্ভিক্সের রিস্ক ফ্যাক্টর জানতে চাচ্ছে। অপশন এতে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যারাইটিস 16 18। আমরা জানি এই দুইটা হচ্ছে হাইলি অনকোজেনিক ভ্যারাইটি। নালি প্যারিটি, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, পোর হাইজিনিক এবং ফাস্টাইল অ্যাট আর্লি এজ। দেখেন, এটা আমাদের কিন্তু অনেকগুলো অপশনই এখান থেকে, যেমন লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এটাও একটা ট্রু অ্যান্সার হতে পারতো। পোর হাইজিন, ফার্স্ট চাইল্ড অ্যাট আর্লি এজ, এগুলো কিন্তু মোটামুটি সবই আমার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা আনতে পারি। এটা যদি এমসিকিউ হতো এখানে অনেকগুলো অ্যান্সার হতো, যেহেতু এটা এসবিএ সো অ্যান্সার কিন্তু আমার এ হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 and 18 হাই অনকোজেনিক ভ্যারাইটি। কারণ আপনারা জানেন দতে লেখা আছে যে আমার এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনকোজেনিক ভ্যারাইটি যে 99.7% আপনার সিএসআরভিক্স হয়। সো এটা আমার সবচাইতে বেশি পজিটিভ এজেন্ট এবং হচ্ছে রিস্ক ফ্যাক্টর। সো এসবিএ হিসাবে এটা অ্যান্সার হয়েছে। এক্সপ্লেনেশন আছে, এই একদম 99.7% ক্ষেত্রে এই আমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার করে, এটা দত্তের লাইন। পরের কোশ্চেন দেখেন, এ পেশেন্ট কেম উইথ ডায়াগনোসড অ্যাজ CIN1 কলপোস্কোপি উইথ বায়োপসি। তাহলে হচ্ছে সার্ভাইকাল ইন্টারপিথেলিয়াল নিউপ্লাসিয়া 1, যেটা মানে এটা হচ্ছে লো, যেটা আমরা বলি হচ্ছে লো অনকোজেনিক, সেটা হচ্ছে আমার একটা পেশেন্ট রিপোর্ট নিয়ে আসছে। তাহলে হচ্ছে এর পরবর্তীতে আমি কি করব, এটাই হচ্ছে আমার কোশ্চেন। এবং এই কোশ্চেনটা বেশ কয়েকবার রিপিট হয়েছে, এবং এই কোশ্চেনগুলো রিটেনেও আসে। রিটেন বলতে আর কি, আপনার এফসিপিএস পরবর্তী যে ধাপগুলো, ধরেন মিড টার্ম, তারপরে এমসিপিএস, এইগুলো রিটেনেও আসে। তো এটা ম্যাডামদের খুবই প্রিয় টপিকস এবং প্রিয় প্রশ্ন। তো এটার অ্যান্সার হবে কি, রিঅ্যাসুরেন্স অ্যান্ড ফার্দার ইভালুয়েশন আফটার 6 মান্থ উইথ বায়োপসি। এটাও বল লাইন একদম হুবহু, যে একটা পেশেন্ট আপনার কাছে সিন 1 নিয়ে আসছে, তো সিন 1 নিয়ে যদি কেউ আসে তাহলে কি আপনি সঙ্গে সঙ্গে ওটি করে ফেলবেন? না। সিন 1 নিয়ে আসলে আমরা সেই পেশেন্টকে রিঅ্যাসুর করবো এবং এই পেশেন্টকে ইভালুয়েট করবো 6 মাস পর। 6 মাস পরে আমরা পেশেন্টের বায়োপসি করব, আবার দেখবো যে কি ডায়াগনোসিস হয়। আর যদি সেই একই পেশেন্ট আমার কাছে সিন 2 সিন 3 এগুলো নিয়ে আসতো, মানে CIN2 CIN3, তাহলে আমরা কি করতাম? তখন কিন্তু আমরা এই যে লিড ক্রায়োথেরাপি এই অপশনগুলোতে যেতাম। ইভেন যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, এল্ডারলি পেশেন্ট হয়, তখন আমরা হিস্টেক্টমিতেও যাই। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার একটা বইতে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেই লাইনটা এখানে আমি দেখাতে পারছি না, কিন্তু এই ছকটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আপনার হচ্ছে স্ক্রিনিং গাইডলাইন, যেটা নতুন আসছে, নতুন তথ্যতে অ্যাড হয়েছে, এখানে ডিটেলস দেওয়া আছে। এটা অন্য কোশ্চেনের সাথে রিলেটেড হবে আপনার আরো ভালো। এইটার সাথে অ্যান্সার হচ্ছে আপনার সি হবে। পেশেন্ট উইথ ক্রুকেনবার্গ টিউমার মোস্ট সিগনিফিকেন্ট ফাইন্ডিংস, তার মানে এটা একটা ওভারিয়ান টিউমারের প্রশ্ন আসছে। কোনটা? সেকেন্ডারি ওভারিয়ান টিউমার। আমরা জানি কিন্তু ক্রুকেনবার্গ টিউমার হচ্ছে ওভারির প্রাইমারি সাইট না, প্রাইমারি সাইট হচ্ছে আমার জিআই ট্র্যাক্ট। মোস্ট স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে হচ্ছে পাইলোরাস অফ দ্য স্টোমাক থেকে আসে, আরো অনেক সাইট থেকে আসতে পারে। এটার সিগনিফিকেন্ট ফাইন্ডিংস কি জানতে চাচ্ছে। এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে সিগনেট রিং। এটা হচ্ছে হিস্টোলজিক্যাল একটা ফাইন্ডিংস, যেখানে হচ্ছে আপনার নিউক্লিয়াসটা সেলের একদম মার্জিনে চলে আসে, তখন একজন মনে হয় রিং বা আংটির মতন দেখতে, সেটাকে আমরা বলছি সিগনেট রিং। এটা হচ্ছে যে আপনার আরো অনেক, এখানে দেখেন আরো হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা কিন্তু আমার ক্রুকেনবার্গ টিউমারের সাথে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে এখানেও সাধারণত ক্যাপসুলেটেড থাকে জন্য অ্যাডহেশন ফর্মেশন হয় না।
তারপরে ওইটা হচ্ছে সলিড টিউমার, তারপরে হচ্ছে এটা সেকেন্ডারি মেটাস্ট্যাটিক টিউমার, সবই ট্রু হতে পারে, বাট আমার মোস্ট সিগনিফিকেন্ট ফাইন্ডিংস হচ্ছে কিন্তু সিগনেট রিং, এবং এই প্রশ্নটাও কিন্তু অসংখ্যবার বিসিপিএস এ আসছে, ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এই যে আমরা যদি একটা ছবিটা খেয়াল করি দেখেন, এই যে নিউক্লিয়াসটা গুলো একদম পেরিফেরিতে সরে সরে আসছে, একদম রিং এর মতন একটা অ্যাপিয়ারেন্স করছে, এটাই হচ্ছে সিগনেট রিং অ্যাপিয়ারেন্স। সিনারিও অফ কমপ্লিট মোল ট্রু রিগার্ডিং, তার মানে কমপ্লিট মোল সম্পর্কে কিছু জিনিস জানতে চাচ্ছে। যে আরো স্পেসিফিক্যালি কোশ্চেনটা আসছে কমপ্লিট মোলের ক্যারিওটাইপিং সম্পর্কে। আমরা জানি কমপ্লিট মোলের ক্যারিওটাইপিংটা হচ্ছে আমার ডিপ্লয়েড, এবং এখানে যে ক্রোমোজোমটা আসে সেটা হচ্ছে মানে দুইটাই আমার প্যাটার্নাল অরিজিন, এখানে মায়ের কোনো কিছু থাকে না। কেন? কারণ আমরা যখন প্যাথোফিজিওলজি পড়েছি, এগুলো কিন্তু ক্লাসে একদম ডিটেলস ভালো করেই পড়ানো হয়। তারপরে যারা হচ্ছে আজকে প্রথম শুনছেন একটু খেয়াল করবেন যে আমার হচ্ছে কমপ্লিট মোলার পার্শিয়াল মোলার একটা দেখি আমি আপনাদের আগে ছকটা দেখাই। দেখেন কমপ্লিট মোলার পার্শিয়াল মোলের এই ছকটা ইনফিনিটি স্টার, এখান থেকে আপনারা প্রত্যেক সেশনে প্রশ্ন কমন পাবেনই পাবেন। কমপ্লিট মোলে কি হয়? কমপ্লিট মোলে যখন হচ্ছে একটা স্পার্ম একটা ওভাম আসে, ওভামের মধ্যে কোনো জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে না, তখন স্পার্মটা ডুপ্লিকেশন হয়। আর ডুপ্লিকেশন কি হয়? ডুপ্লিকেশন হলে সেই জিনিসটা ডিপ্লয়েড হয়ে যায়। ফলে কি হয়? আমাদের হচ্ছে ক্যারিওটাইপ হয় ফর 85% ক্ষেত্রে দেখেন 46XX। ঠিক আছে? কারণ আমরা জানি কি স্পার্ম হচ্ছে কি হয় XY, তো যদি এক্সটাই ডুপ্লিকেশন হয় তাহলে XX হয়, এবং যদি XY ডুপ্লিকেশন হয় তাহলে XY হবে, মানে ডিপ্লয়েড হবে 46XX হবে মেইনলি, অথবা XY হতে পারে, সেটা খুবই লিমিটেড ক্ষেত্রে হতে পারে, 5 to 10% ক্ষেত্রে হতে পারে। আর পার্শিয়াল মোলে কি হয়? পার্শিয়াল মোলে দুটা স্পার্ম আর একটা ওভাম দিয়ে আপনার হচ্ছে একটা ক্যারিওটাইপ ফর্মেশন হয় পার্শিয়ালে। তাহলে কি হয়? দুইটা ওভামের হচ্ছে 46, একটা স্পার্ম হচ্ছে 23, সব মিলে 69, XXX অথবা XXY। এটা হচ্ছে পার্শিয়াল মোলের ক্যারিওটাইপ। আর দেখেন যেখানে হচ্ছে আপনার কমপ্লিট মোলে ওভামই থাকছে না, ওভামের জেনেটিক ম্যাটেরিয়ালটাই থাকছে না, স্পার্ম ডুপ্লিকেশন হচ্ছে। সো ওভাম ছাড়া কি কখনো বেবি হবে? কখনোই হবে না। সো এখানে কোনো ফিটাস বা এমব্রায়োই থাকবে না, এবং এমব্রায়ো রিলেটেড যাই থাকুক না কেন, ধরেন আপনার ফিটাল ফাইব্রোব্লাস্ট, ফিটাল ডিএনএ, ফিটাল সেল, এই ধরনের যেটাই আপনার অপশনে দিক না কেন, যেহেতু ফিটাসই নাই, সো ফিটাল যে কোনো পার্ট দিয়ে পরীক্ষায় প্রশ্ন করলে এটার অ্যান্সার ফলস হবে। মানে আপনার এমব্রয় বা ফিটাস রিলেটেড কিছুই আপনার কমপ্লিট মোলে থাকবে না, বাট পার্শিয়াল মোলে থাকতে পারে, যেহেতু এখানে দুইটা স্পার্ম একটা ওভাম থাকছে। ঠিক আছে, তো আমার এই প্রশ্নের ব্যাখ্যা অনুযায়ী হচ্ছে এটার আনসার কি হচ্ছিল আপনার, সরি এটার হচ্ছে আগের স্লাইডে যদি আমি যাই, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে ডিপ্লয়েড টু প্যাটার্নাল, এখানে কোনো ম্যাটার্নাল অরিজিন থাকছে না। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। হুইচ ওয়ান ইজ দ্য সেক্স কট স্ট্রোমাল টিউমার? তার মানে আমাদের যে আমরা ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন পড়েছি, যেমন এপিথেলিয়াল টিউমার, জার্ম সেল টিউমার, সেক্স কট স্ট্রোমাল টিউমার, সেখানেরই সাবটাইপ থেকে একটা প্রশ্ন আসছে। এবং এই প্রশ্নগুলো হর হামেশাই আসে যে আপনার আপনার এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন কি কি, সেক্স কর্ডের ক্লাসিফিকেশন কি কি, জার্ম সেলের ক্লাসিফিকেশন কি কি। তো এখানকার অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার কি হবে? গ্রানুলোসা সেল টিউমার। কেন? কারণ বাকিগুলা হচ্ছে আপনার ডিজার্মিনোমা, ইয়কস্যাক টিউমার, এই দুইটা হচ্ছে আমার জার্ম সেল টিউমার, আর ব্রেনার টিউমার, সিস্টাডিনোমা, এগুলা হচ্ছে আমার এপিথেলিয়াল টিউমার। আর সেক্স কর্ড স্টোমাল টিউমার তাহলে কি ক্লাসিফিকেশন? সেটা হচ্ছে গ্রানুলোসা সেল টিউমার, থিকোমা, ফাইব্রোমা, এবং অ্যান্ড্রোব্লাস্টোমা, সার্টোলিলেডিক সেল টিউমার বা সার্টোলি সেল টিউমার, হাইলা সেল টিউমার, এগুলো একদম ক্লাসিফিকেশন মুখস্থ করা, মুখস্থের বাইরে এটা আসলে বোঝার কিছু নাই। কন্ডাইলোমা অ্যাকুমিনাটা কজিং অর্গানিজম, খুবই সুন্দর এবং স্পেসিফিক কোশ্চেন, এবং এইখান থেকে ম্যাডামরা প্রায়ই হচ্ছে পার্ট 1-এর কোশ্চেন দেয়। এটা ম্যাডামদের প্রিয় টপিক, ছোট্ট একটা টপিকস, কিন্তু কমন পাওয়া খুব সহজ হয়ে যায়। এটা হচ্ছে কোন ভ্যারাইটি দেওয়া হয়? সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের নন ম্যালিগন্যান্ট ভ্যারাইটি। নন ম্যালিগন্যান্ট ভ্যারাইটি কি কি আছে আমরা জানি, 6 আর 11। তো যেহেতু আমাদের অপশনে এখানে শুধু 6 আছে, সো আমাদের অ্যান্সার হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6। 6, 11 দুইটা থাকলে দুইটাই অ্যান্সার হতো, তাই না? যেহেতু অ্যান্সারে শুধু 6 দিয়েছে, মানে অপশনে শুধু 6 দিয়েছে, এই জন্য অ্যান্সার আমার 6।
এছাড়া কন্ডাইলোমা অ্যাকুমিনেটা থেকে আরো ডিটেলস যা আছে সবই লাগবে, যেমন কন্ডাইলোমা অ্যাকুমিনেটা আপনার একটা নন অনকোজিনিক নন ম্যালিগনেন্ট ভ্যারাইটি দিয়ে হচ্ছে, এবং এটা হচ্ছে, এটা ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল, এটা একটা বিনাইন কন্ডিশন এবং ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল আছে কিন্তু সেটা খুবই কম। এটা প্রেগনেন্সিতে খুবই কমন, কারণ হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ বাড়ে, এই জন্য এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা ডিজিজ। এটা দেখতে কেমন হয়, এটা একটা হচ্ছে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হয়। এবং এটা কোথায় হয়, এটা ফরচিটিতে হয়, তারপরে হচ্ছে আপনার অ্যারাউন্ড ল্যাবিয়া অ্যানাস এই জায়গাগুলোতে হয়। মানে এখানে আমাদের বইতে এখান থেকে এবং শীটেও আছে, খুবই লিমিটেড কয়েকটা মানে লাইন দেয়া আছে, মানে বইতেও খুবই অল্প করে লেখা, কিন্তু ওই ওই লাইনগুলো থেকে কেন জানি বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, পরের প্রশ্ন। 15 years old girl has rapidly growing pelvic mass. Her alpha fetoprotein level is very high. Which is most common diagnosis? দেখেন এখানে আমাদের অনেকগুলো লিডিং মানে আপনাকে কোশ্চেনটা অনেক কিছু লিড করেছে, এটা অ্যান্সার করা খুব ইজি। আর র্যাপিডলি গ্রোয়িং পেলভিক মাস দিয়ে আমরা বুঝতেই পারতেছি এটা মোটামুটি একটা ম্যালিগন্যান্ট কোনো ওভারিয়ান টিউমারই হবে। আলফা ফিটোপ্রোটিন লেভেল ভেরি হাই, মোস্ট কমন ডায়াগনোসিস। আমরা জানি আলফা ফিটোপ্রোটিন ইউজুয়ালি আমার কোন টিউমারগুলোতে বাড়ে, ম্যালিগন্যান্ট জার্ম সেল টিউমারগুলোতে বাড়ে। আর আমাদের মোস্ট কমন ম্যালিগন্যান্ট জার্ম সেল টিউমার হচ্ছে ইম্যাচিউর টেরাটোমা। আর বিনাইন জার্ম সেল টিউমার হচ্ছে মোস্ট কমন ম্যাচিউর সিস্টিক টেরাটোমা বা ডার্ময়েড সিস্ট। তাহলে এখানকার আপনি এখানে দেখেন ইয়ক স্যাক টিউমার, এমব্রায়োনাল সেল কার্সিনোমা, এগুলো আমার ম্যালিগনেন্ট ভ্যারাইটি হতে পারে। এগুলো আমার সবই হচ্ছে আমার কি জার্ম সেল টিউমার। কিন্তু আমার হচ্ছে মোস্ট কমন যখন বলছে, তাহলে আমার কোনটা হবে, আমার মোস্ট কমন ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার যেহেতু ইম্যাচিউর টেরাটোমা, এটার অ্যান্সার হবে ইম্যাচিউর টেরাটোমা। এই প্রশ্নটা আমি বিসিপিএস এ বেশ কয়েকবার দেখেছি। তার মধ্যে একটা সেশনে এই কোশ্চেনটা এভাবেই আসছে, দেখুন পাশে লেখাই আছে আপনাদের এসবিএ পারলেও, যেটা এফসিপিএস পার্ট ওয়ানের প্রিভিয়াস কোশ্চেন। কিন্তু আরো একবার এই কোশ্চেনটা আসছিল, তখন ইম্যাচিওর টেরাটোমা না দিয়ে অপশনে জার্ম সেল টিউমার দেয়া ছিল, জার্ম সেল টিউমার দেয়া ছিল, গ্রানোসা সেল টিউমার দেয়া ছিল, এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার ছিল, হ্যাঁ, তারপরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ছিল, যাই হোক এরকম ব্রড হেডিং এ অপশন দেয়া ছিল, তখন কিন্তু আপনার অপশন হতো জার্ম সেল টিউমার। এখন জার্ম সেল টিউমারের মধ্যেও যদি আপনাকে আরো স্পেসিফিক্যালি জানতে চাই, তখন কিন্তু আপনার অ্যান্সার হবে ইমেচিওর টেরাটোমা। এবং এই প্রশ্নটা আপনার এমআরসিওজিতেও আসছে। তাহলে অ্যান্সার তো বুঝতে পেরেছেন আশা করি। এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখেন, যে আমরা জানি ইমেচিওর টেরাটোমা জার্ম সেল টিউমার তিনটা লেয়ার থেকেই আসতে পারে, একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। এটা হচ্ছে আমাদের টেরাটোমার গুলোর মধ্যে হচ্ছে, এটা হচ্ছে দিজ আর লেস কমন হতে পারে, কিন্তু ম্যালিগন্যান্টের দিক থেকে এটা হচ্ছে মোস্ট কমন, হ্যাঁ। আর হচ্ছে ফ্রিকোয়েন্সির দিক থেকে কম, মানে এটা হচ্ছে অত বেশি কমনলি আমরা দেখতে পাই না, কিন্তু কার্সিনোমার দিক থেকে এটা আবার অনেক, জার্ম সেল কার্সিনোমার দিক থেকে এটা অনেক কম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আর্লি এজে দেখা যায়, হ্যাঁ। আর ইমেচিওর টেরাটোমা হচ্ছে ইউজুয়ালি ইউনিল্যাটারাল, অলমোস্ট নেভার বাইল্যাটারাল, মানেই হচ্ছে এটা ইউনিল্যাটারাল। হ্যাঁ, দেখেন এই লাইনটা খেয়াল করে, ইট ইজ দ্য মোস্ট কমন জার্ম সেল ম্যালিগনেন্সি, তার মানে ম্যালিগনেন্স জার্ম সেল ম্যালিগনেন্সি চিন্তা করলে এটা হচ্ছে মোস্ট কমন ভ্যারাইটি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান কার্সিনোমা? এই প্রশ্নটা এভরি অল্টারনেট সেশনেই আসে, খুবই কমন পেট প্রশ্ন, ম্যাডামদের খুব পছন্দের। এটা হচ্ছে একদম ক্যাথরিনের সলভ কোশ্চেন, ক্যাথরিনে মানে এমআরসিউজির বই থেকে এই কোশ্চেনটা যে শুরু হয়েছে বিসিপিএস এ, এই ট্রেনটা মোটামুটি চলতেছে, তো এটা এভাবে সলভ করে গেলে আপনারা কমন পাবেন এসবিএ পার্লের এই প্রশ্নটা। আর্লি মেনোপজ, নালিপ্যারিটি, হিস্ট্রি অফ ব্রেস্ট ফিডিং, ওসিপি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এটার হচ্ছে, এটার অ্যান্সার হবে নালিপ্যারিটি। হ্যাঁ, একদম হচ্ছে বইয়ের এই লাইনটা আছে। দত্ততে একবারে ছক আকারেও রিস্ক ফ্যাক্টর, প্রোটেক্টিভ ফ্যাক্টর দেওয়া আছে, আবার এরকম হচ্ছে একটা বক্স আকারেও একটা লেখা লেখা আছে। এখানে অনেকগুলো কথা লিখেছে, তার মধ্যে দেখেন নালি গ্রাভিডা ক্যারি এ হায়ার রিস্ক ফর ওভারিয়ান ম্যালিগন্যান্সি। এছাড়া আরো কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলেছে, যেমন টল্ক, অ্যাসবেস্টস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওভুলেটরি ট্রমা ইত্যাদি, কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলেছে এখানে। তো ওভারঅল হচ্ছে আপনার নানি গ্রাভিডা ক্যারিসে হায়ার রিস্ক হবে, এটা অ্যান্সার হবে এটা। আর প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলোর সাথে পড়ে যেতে হবে, কারণ প্রোটেক্টিভ ফ্যাক্টরও আমার জন্য সমান তালে ইম্পর্টেন্ট। 22 years old lady underwent laparotomy with salpingo-oophorectomy due to unilateral large ovarian tumor. On histology of her specimen, some body found. Which type of tumor it was?
তো সামোমা বডি যখন বলেই দিয়েছে, এখন উপরের দিকে আপনি চিন্তা করতে পারতেন যে এটা বস দিছে, ইউনিল্যাটারাল দিছে, তাহলে কি এটা জার্ম সেল জাতীয় কিছু কিনা। যখনই আপনাকে পরের লাইনে বলে দিল যে এটা সামোমা বডি, আপনার অ্যান্সার একদম ইজি হয়ে গেল। এটার অ্যান্সার হবে কি সেরাস টিউমার। সেরাস সিস্ট অ্যাডিনোমা হতে পারে, ইউজুয়ালি সেরাস সিস্ট অ্যাডিনোকার্সিনোমা ভ্যারাইটিতে বেশি এটা ফর্মেশন হয় সামোমা বডি। সামোমা বডি কিছুই না, সামোমা বডিতে কি হয় আপনার, ওখানে অনেকগুলো ক্যালসিফিক গ্রানুলেশন হয়, ওখানে অনেক কিছু ক্যালসিফিকেশন হয়ে তো শক্ত একটা জিনিস ফর্মেশন হয়, সেটাকে আমরা হিস্টোলজিক্যাল ভাষায় সামোমা বডি বলি। এই সামোমা বডি কি আমরা আর কোথাও পেতে পারি? হ্যাঁ, এটাও পেতে পারি। আমরা জানি যে সামোমা বডি কিন্তু আমরা প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, সেরাসিস্ট অ্যাডিনোমা অফ ওভারি অ্যান্ড কোলন, মানে কোলনের হচ্ছে সেরাসিস্ট অ্যাডিনোমা হতে পারে, কিন্তু সেখানেও পেতে পারি। এবং হচ্ছে মেনিনজিওমা, মেজোথেলিওমা, এই কন্ডিশনগুলোতে কি আমরা সামোয়া বডি পাই। তাহলে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, মানে এভাবে হুবহু আসে নাই, বাট ঘুরায় ফিরায় এই সামোমা বডি দিয়ে একটা মানে লিডিং একটা অপশন আপনাকে দিয়ে পরীক্ষায় প্রশ্নটা আসবে। তাহলে অ্যান্সার কি হবে? সেরাস টিউমার। আচ্ছা, এই যে বইয়ের লাইন যে এটা আপনি সেরাসে চারিনোমাতে পাবেন। এটা, আচ্ছা, 10 years old girl undergone surgery for unilateral ovarian tumor. Histology shows large cell with central nucleus, flat epithelium, fibrous septa, present with lymphocyte infiltration. Tumor is solid, size 15 into 10 centimeter. Cut section shows yellowish color. What is diagnosis? এই এই কোশ্চেনটা হচ্ছে 2-1 সেশন আগে আসছে। এটা দেখে কিন্তু অনেকেই হচ্ছে যে ভাবছিল যে এটা কিন্তু আপনার অন্য টিউমার হতে পারে কিনা, কিন্তু অপশন হচ্ছে একদম ডিটারমিনোমা। মানে হচ্ছে এটা আমার জার্ম সেল টিউমার। আরো স্পেসিফিক্যালি কেন এটা ইম্যাচিউর টেরাটোমা না, কেন ইয়কস্যাক টিউমার না, বা কেন অন্য কোনো ভ্যারাইটি না, এটা কেনই ডিটারমিনোমা, কারণ আমরা যখন ওভারিয়ান টিউমার পড়েছি ক্লাসে বা পড়বো, দেখবেন যে আপনাদের প্রত্যেকটা হিস্টোলজি ধরে ধরে ক্লাসে খুব সুন্দর করে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে পড়া হয়, তখন আপনাদের পড়া মুখস্থ হয়ে যায় আমি জানি। দেখেন এখানে অনেক কিছু আছে যেটা আপনি কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারছেন যে এটা আমার জার্ম সেল টিউমার। অল্প বয়সী একটা মেয়ের হচ্ছে এটা একটা বিশাল আপনার ইয়ে দিয়েছে, সাথে হচ্ছে আপনার ইউনিল্যাটারাল বলেছে, এগুলো সবই আমার জার্ম সেলের দিকে যায়। এখন জার্ম সেলের যে কয়েকটা সাব ডিভিশন আছে তার মধ্যে এটা ডিজার্মিনোমা কেন? কারণ বাকি সব ফিচার কিন্তু ডিজার্মিনোমার কেন? কারণ আমরা যখন ডিজার্মিনোমা পড়বো তখন দেখবেন এটা কেমন ধরনের টিউমার, সেলগুলো লার্জ হয়, এপিথেলিয়ামটা ফ্ল্যাট থাকে, এবং ফাইব্রাস সেপ্টা দিয়ে হচ্ছে এটা মানে আলাদা করা থাকে, এবং এই সেপ্টাগুলোর মধ্যে লিম্ফোসাইট দিয়ে ইনফিল্ট্রেশন করা থাকে। হ্যাঁ, টিউমারটা কেমন হয়? সলিড হয়, মোটামুটি বড়। কাটসেকশন করলে কিভাবে কালার পাবেন? একটা ইয়েলোইশ কালার পাবেন। তো আপনি যখন ওভারিয়ান টিউমারটা পড়বেন দেখবেন যে ক্লাসে আপনাদের প্রত্যেকটা এই হিস্টোলজি ধরে ধরে পড়ানো হয়েছে এবং ছবির সাথে মিলায় মিলায় পড়ানো হয়েছে। সো আপনি কিন্তু ইজিলি এই কোশ্চেনটা অ্যান্সার করে আসতে পারবেন যে এটার অ্যান্সার হচ্ছে ডিজার্মিনোমা। সব হিস্টোলজিক্যাল ফিচার ডিজার্মিনোমার সাথে যাচ্ছে। এই যে এখানে সব ডিটেলস বর্ণনা দেওয়া আছে। ডিটারমিনোমা হচ্ছে মোস্ট কমন ম্যালিগন্যান্ট জার্ম সেল, সেকেন্ড মোস্ট কমন জার্ম সেল টিউমার, আর ফার্স্ট কমন হচ্ছে ইম্যাচিউর টেরাটোমা। এখান থেকে আর একটা প্রশ্ন আপনাদের হচ্ছে আসে, সেটা হচ্ছে যে আপনার ডিটারমিনোমাটা কার সাথে মানে হচ্ছে মেল কম্পোনেন্ট কার সাথে আমাদের যায়, সেটা হচ্ছে সেমিনোমার সাথে এটা যায়। তারপরে হচ্ছে এটা হলো 30 ইয়ার্সের 75% কেটে এটা বিলো 30 ইয়ার্সে দেখা দেয়, মানে একটু আর্লি এজে হয়। হ্যাঁ, তারপরে এটা রাউন্ড অথবা ওভাল হয়, ডায়ামিটারটা কেমন হয়, ফিলস বগি, তারপরে রাবারি, এবং হচ্ছে আপনাদের জেফ কটের লেখা আছে সলিড। সো এটা যে কোনো কিছু হতে পারে, সলিড বললেও ট্রু, রাবারি বললেও ট্রু। হ্যাঁ, বাইলেটারাল হতে পারে, পিঙ্ক অথবা ইয়েলো কালার পেতে পারেন কাট সেকশনে। তারপরে হচ্ছে আপনার লার্জ রাউন্ড সেল থাকবে, সাইটোপ্লাজম থাকবে, তারপরে হচ্ছে আপনার এই যে ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট থাকবে, হ্যাঁ, ফাইব্রাস সেপ্টা থাকবে, তারপরে হচ্ছে পোটেনশিয়ালি ম্যালিগন্যান্ট। তো মোটামুটি দেখেন এই যে ফিচারগুলো যেটা এখানে বলা হয়েছে সেগুলোই কিন্তু সবই আপনার অপশনে দেয়া ছিল। সো অ্যান্সার ডিটারমিনোমা। আচ্ছা, লাইনিং এপিথেলিয়াম অফ মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা।
এই মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা কিন্তু মেইনলি আমার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার। এখন দেখেন এখানে বিভিন্ন রকমের কলামনার দিয়ে আপনাকে কনফিউজ করছে, কিন্তু বইতে একদম লেখাই আছে যে আপনার মিউসিনাস সিস্ট অ্যাডিনোমার কলামনারটা হচ্ছে অ্যাপিক্যাল ক্লিয়ার সাইটোপ্লাজম, তার মানে অ্যাপেক্সের দিকে সাইটোপ্লাজমটা একদম ক্লিয়ার থাকবে। এটা একদম হিস্টোলজিক্যাল লাইন, এগুলো একদম মুখস্থ করতে হয়, কিন্তু এগুলো ম্যাডামদের খুবই প্রিয় প্রশ্ন। এই 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 প্রশ্নটা আমি একটা সেশনেই দেখছিলাম, এই যে হুবহু এই প্রশ্নটা, কিন্তু এর পরবর্তীতে এই কোশ্চেনটা মিউসিনাস এডিনোমা থেকে আরো অনেক কোশ্চেন আসছে, যে লার্জেস্ট ওভারিয়ান টিউমার হচ্ছে মিউসিনাস এডিনোমা। এখানে একটা অদ্ভুত কন্ডিশন হয়, সেটার নাম হচ্ছে সিউডোমিক্সোমা পেরিটোনি। তো এভাবে অনেক অনেক জায়গা থেকে প্রশ্ন আসছে মিউসিনাস এডিনোমার, অনেক মানে অনেকগুলো স্টেম আসছে, কিন্তু হুবহু এই প্রশ্নটা একটা সেশনেই আসছে লাইনিং এপিথেলিয়াম দিয়ে। হ্যাঁ, তাহলে কলামনার উইথ অ্যাপিক্যাল ক্লিয়ার সাইটোপ্লাজম অ্যান্সার হবে। সিঙ্গেল লেয়ার টল কলামনার এপিথেলিয়াম, আর হচ্ছে আপনার অ্যাপিক্যাল সাইটোপ্লাজম। A patient suffering from carcinoma cervix, after histological examination, diagnosed as squamous cell carcinoma, what is the most common type of squamous cell carcinoma? এই প্রশ্নটা কিন্তু আপনাদের দত্ততে নাই, এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের জেফকট থেকে নেওয়া, এবং হচ্ছে আপনার এফসিপিএস পার্ট 2 এর আরো কিছু মানে অ্যাসোসিয়েটেড বুকস আছে, এটা টেক্সট বুক না, যেমন কারেন্ট নামের একটা বই আছে, তারপরে রাশিদা ম্যাডামের বই, মানে আরো কিছু বই আমাদের অ্যাক্সেসরিজ পড়তে হয়। তো এই কোশ্চেনটা আপনাদের ওই ওই সব জায়গা থেকে, মেইনলি জেফকটকে আমরা রেফারেন্স ধরতে পারি, বাকি ওই সব বইতেও দেয়া আছে, কিন্তু আপনাকে দত্ততে এই প্রশ্নটা হুবহু দেয়া নাই। কিন্তু যেহেতু এই প্রশ্নটা যে সেশনের প্রথম বিসিপিএস এ আসছে, সেই সেশন থেকেই আমরা আমাদের শিট এবং হচ্ছে এসবিএ পারলে এই কোশ্চেনটা অ্যাড করে দিয়েছি, এবং পরবর্তীতে আরেকটা সেশনে খুব রিসেন্ট একটা বা দুইটা সেশন আগেও এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। তাহলে কোশ্চেনটা কি দেখি, এ পেশেন্ট সাফারিং ফ্রম কার্সিনোমা সার্ভিক, হিস্টোলজিক্যাল এক্সামিনেশনে তার স্কোয়ামাস সেল কার্সিনোমা আসছে। এখন এই স্কোয়ামাস সেল কার্সিনোমার মধ্যে কোন টাইপটা হচ্ছে সবচেয়ে বেশি কমন? সেটা হচ্ছে লার্জ সেল ভ্যারাইটি। কারণ দেখেন জেপকটে বলে দিছে এই যে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, যেটা কিনা লার্জ সেল কেরাটিনাইজিং, এটা হচ্ছে 60% কন্ট্রিবিউট করে, বাকি 40% হচ্ছে আপনার লার্জ সেলের নন কেরাটিনাইজিং টিউমার, আর 20% হচ্ছে স্মল সেল টিউমার। তার মানে কেরাটিনাইজিং হোক আর নন কেরাটিনাইজিং হোক, অ্যাজ এ হোল আমার লার্জ সেলটাই কিন্তু বেশি হচ্ছে, আর 20% ক্ষেত্রে হচ্ছে আমার স্মল সেল হচ্ছে, যেটা কিনা খুবই খারাপ। এটা হচ্ছে মানে পোরলি ডিফারেন্সিয়েটেড, মানে এটা আমার অ্যাগ্রেসিভ টিউমার, স্মল সেলগুলো খারাপ। তো এই কোশ্চেনটা যেহেতু আসে, সেহেতু আমরা বইতে যোগ করে দিচ্ছি, মানে এসবিএ পারলে আছে, সেটাও আছে, ক্লাসেও পড়ানো হয়। আচ্ছা, মোস্ট কমন বিনাইন টিউমার অফ ওভারি, এই কোশ্চেন হচ্ছে অসংখ্যবার, অনেকবার, অত শতবার আসছে। এটা আপনাদের ম্যাডামদের খুবই প্রিয় প্রশ্ন, এটা আপনি পার্ট 1 পাশ করে যাওয়ার পরও ম্যাডামরা আপনাকে রাউন্ডে বা যখনই ওভারিয়ান টিউমার সম্পর্কে, বা আপনার কাছে একটা পেশেন্ট আসছে, ধরেন আপনাকে ম্যাডামরা হুট করে জিজ্ঞাসা করলো, বা পরীক্ষাতে ভাইভাতে, আপনার এই সারা জীবন এই লাইনটা লাগবে যে মোস্ট কমন বিনাইন টিউমার অফ ওভারি কি। সেটা হচ্ছে আমার ম্যাচিউর সিস্টিক টেরাটোমা বা ডার্ময়েড সিস্ট। ম্যাচিউর সিস্টিক টেরাটোমা বা ডার্ময়েড সিস্ট, এটা হচ্ছে আপনার কি একটা ওয়ান কাইন্ড অফ জার্ম সেল টিউমার। ইম্যাচিউরটা হচ্ছে ম্যালিগনেন্ট, আর বিনাইন হচ্ছে ম্যাচিউর সিস্টিক টেরাটোমা। কিন্তু এটা নট অনলি আপনার জার্ম সেল টিউমার কমন কমন বিনাইন, এটা ওভারঅল ওভারিয়ান টিউমারের যত ক্লাসিফিকেশন আছে সবার সবার মধ্যে আপনার কমন ভ্যারাইটিটা হচ্ছে ম্যাচিউর সিস্টিক টেরাটোমা বা ডার্ময়েড সিস্ট। এখানে কিছু কথা ডার্মার সম্পর্কে বলেছে। ডার্মার আপনারা ডিটেলস পড়বেন, তার মধ্যে প্রথম লাইনটা তো জানতেই পারলেন, মোস্ট কমন বিনাইন ওভারিয়ান টিউমার। এটা লাইনিং এপিথেলিয়াম ইউজুয়ালি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, এবং এখান থেকে অল জার্ম লেয়ার থেকে মানে এলিমেন্ট আসে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম, তাই না? সিবেসিয়াস গ্ল্যান্ড, হেয়ার ফলিকল, টিথ, কার্টিলেজ, টিস্যু অফ সিএনএস, যে কোনো জায়গার এলিমেন্ট আসতে পারে। এবং যারা আপনারা হয়তো ট্রেনিং করেছেন বা ইন্টার্ন পিরিয়ডে দেখেছেন, যে আমরা কিন্তু অনেক মানে এই পেশেন্ট গুলা পাই ডারমাট সিস্টের, যে আপনার একটা সিস্ট কাটলেন, ভিতরে হচ্ছে আপনার চুল দেখতে পাচ্ছেন, বোনস দেখতে পাচ্ছেন, টিথ দেখতে পাচ্ছেন, অনেকেই দেখেছেন কিন্তু। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। 50 years old diabetic woman came to you with complaints of intense itching on her vulva and perianal region. What may be the probable cause?
একদম খুব সুন্দর করে কিছু অপশন দিয়ে দিয়ে আপনাকে লিড করে দিচ্ছে, দেখেন যে পোস্ট মেনোপোজাল লেডি, ডায়াবেটিক লেডি, তারপরে ইন্টেন্স ইচিং ভালভাইন পেরিয়ানাল রিজিয়ন, তাহলে আমার ডায়াগনোসিস কি? এটা হচ্ছে আমার লাইকেন স্ক্লেরোসাস। লাইকেন স্ক্লেরোসাস থেকে প্রশ্ন আসে না এমন সেশন খুবই কম, খুবই কম, এবং হচ্ছে ম্যাডামদের খুবই প্রিয় প্রশ্ন। রিসেন্ট হচ্ছে আমি দেখলাম এমসিপিএস এর রিটেনেও কিন্তু লাইকেন স্ক্লেরোসাস শর্ট নোট আসছে। তো মানে মানে আমি এটা কেন বলেছি, কেন পার্ট ওয়ানে আমি এমসিপিএস এর কথা বললাম, মানে বোঝাতে চাচ্ছি যে এই টপিকসটা ম্যাডামদের খুবই প্রিয় টপিকস, খুবই প্রিয় টপিকস। সো এইখান থেকে ম্যাডামরা প্রত্যেক সেশন প্রশ্ন করবেই। এবং আপনাদের ক্লাসে যেভাবে আপনার লাইকেন স্লোরসাস ধরে ধরে মুখস্থ করা দেওয়া হয়, আপনাদের কোনো লাইন আর বাদ থাকবে না। জেবকট দত্ত মিলায় আমাদের শীটে ডিটেলস দেওয়া আছে, এবং এসবিএ পারলেও মোটামুটি ইম্পর্টেন্ট যা যা দরকার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে লাইকেন স্ক্লেরোসাস। কেন? কারণ লাইকেন স্ক্লেরোসাস এর যা যা ফিচার এখানে সবই আছে। আমাদের এটা হচ্ছে পোস্ট মেনোপজাল মহিলাদের হয়, ডায়াবেটিক পেশেন্টদের হয়, ইন্টেন্স ইচিং হয়, প্রুইডিটাস থাকে, সোরনেসও থাকে। তার মধ্যে প্রুইডিটাস মানে চুলকানিটা বেশি থাকে। এবং এটা হচ্ছে আমার কোথায় হয়? ভালভা, ভ্যাজাইনা, পেরিয়ানাল রিজিয়নে হয়। এটা একটা হোয়াইটিশ লেশন, প্রি ম্যালিগন্যান্ট লেশন। হ্যাঁ, মোটামুটি সবই কাভার করছে। আর এটা হিস্টোলজি থেকেও প্রশ্ন আসে, সো হিস্টোলজিটা আপনাদের পড়তে হয়। যেমন এটা হচ্ছে থিন ইনঅ্যাক্টিভ এপিথেলিয়াম, ফিগার অফ এইট ডিস্ট্রিবিউশনে এই লেশনটা আমরা পাই। হ্যাঁ, এই জাতীয় অনেকগুলো অপশন আছে যেগুলো সবই হচ্ছে আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর লিউকোপ্লাকিয়া, এটা যেহেতু হোয়াইট লেশন বললাম, তাহলে লিউকোপ্লাকিয়া না কেন? কারণ লিউকোপ্লাকিয়া আমার পেরিয়ানাল রিজনকে ইনভলভ করে না, যেটা লাইকেন স্ক্লেরোসাস করে। হ্যাঁ, আর সোরিয়াসিসটা হচ্ছে আমার বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু সোরিয়াসিস আপনার হচ্ছে স্কেলি একটা রেশনের কথা বলবে। সোরিয়াসিস এটা সোলি স্কিন ডিজিজ, এবং আপনার হচ্ছে ভালভাল সোরিয়াসিস নিয়ে আমরা আসলে এতটা কমনও না, কনসার্নও না। সো আপনার পরীক্ষা হলে সোরিয়াসিস মাথায় আনার কোনো দরকারই নাই। লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাসটা এই ধরনের অপশন দিবে না, বলবে যে পেশেন্টের অটো ইমিউনো ডিজঅর্ডার আছে, আয়রন ডিফিসিয়েন্সি ডিজঅর্ডার ডিজঅর্ডার আছে, তারা এই ধরনের অপশন দিবে। লাইকেন প্ল্যানাসও আপনাদের অপশনে আসবে না, মানে পরীক্ষায় আসবে না। আপনি যদি একটা প্রশ্ন কমন পান এই হচ্ছে ইচিং রিলেটেড, সেটা হচ্ছে লাইকেন স্ক্লেরোসাস। এটা ইন্টার ভালভা হচ্ছে ইনভলভ হতে পারে, অ্যানাসা হতে পারে, বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল লেশন হতে পারে। এছাড়া অনেক অন্য কোনো বডি পার্টও এফেক্ট করতে পারে, ইভেন ট্রান্স লিম্বেও হতে পারে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আপনার স্কিন ডিজিজ, কিন্তু যেহেতু আমাদের ফিমেলদের ভালভাল রিজিয়নে খুব কমন, এবং পেশেন্টরা আমাদের গাইনোকোলজিস্টদের কাছে আসে। সো হচ্ছে আমাদের এই ডিজিজ সম্পর্কে জানতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু আপনি চাইলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে পারেন। লাইক আপনি আপনি হচ্ছে লাগলে স্কিন বিডির কাছে একটা রেফারাল লিখতে পারেন, তাদের কনসালটেশনও নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে টুকটাক অপশন। হুইচ ওয়ান ইজ দ্য কমনেস্ট সিস্ট অফ দ্য ভ্যাজাইনা? ভ্যাজাইনার সিস্ট আছেই মাত্র কয়েকটা: এপিডার্ময়েড সিস্ট, মুলারিয়ান সিস্ট, উলফিয়ান সিস্ট ইত্যাদি। এর মধ্যে হচ্ছে মোস্ট কমন সিস্ট হচ্ছে আমাদের উলফিয়ান সিস্ট, বা এটার আরেক নাম হচ্ছে গার্টনার ডাক্ট সিস্ট। এখান থেকে প্রশ্ন এই একটাই করার মতন, যে গার্টনার ডাক্ট সিস্ট হচ্ছে কোথায় সবচেয়ে হয় কমন? ভ্যাজাইনাতে। আবার ভ্যাজাইনাতে কোনটা সবচেয়ে কমন? সেটা হচ্ছে গার্টনার ডাক্ট সিস্ট, ভাইস ভার্সা। এটা কোথায় হয়? ভ্যাজাইনার অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ দ্য ভ্যাজাইনাতে হয়। হ্যাঁ, আর এটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। আর এটা হচ্ছে কি আমাদের সার্জিক্যাল এক্সিশন করতে হয়। এবং হচ্ছে যে এটার মানে এটার সিনোনিম কি? এটার সিনোনিম হচ্ছে উলফিয়ান ডাক্ট সিস্ট, মানে এমব্রায়োলজিক্যাল অরিজিনটা হচ্ছে উলফিয়ান ডাক্ট সিস্ট। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমার কোশ্চেন। এটা হচ্ছে আমার, যখন আমাকে বলা হয়েছে যে এই কোশ্চেনগুলো মানে সিলেক্ট করতে, এটা আসলে সো মাচ টাফ। কারণ হচ্ছে আমার ওভারিয়ান টিউমার বলেন, তারপরে সার্ভাইকাল ম্যালিগনেন্সি, তারপরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, মানে গাইনোকোলজিক্যাল যে টিউমার পোর্শনটা, এটা এত ভাস্ট এবং এত ইম্পর্টেন্ট, কোনো লাইন বাদ দেওয়া যায় না অবস্থা। তো এখান থেকে কোশ্চেন সিলেকশন করাটা খুব টাফ। তার মধ্যেও যেটা খুবই ইম্পর্টেন্ট বারবার এসেছে, বা আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি 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 আপনাকে ইনফরমেশনটা দিতে চাই যে না, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট টপিকস, বাদ দিলে চলবে না। এই জন্য আমি এগুলো একটু সিলেক্ট করে নিয়ে এসেছি। এছাড়া আরো অত শত কোশ্চেন আছে যেগুলো এসবিএ পারলে সবই আপনাদের লাগবে। কারণ এসবিএ পালটা হচ্ছে আমি মনে করি পার্ট ওয়ান পরীক্ষার্থীদের জন্য, স্পেশালি অবসেন গাইনোকোলজিতে, এটা একটা ব্লেসিংস। কারণ হচ্ছে এসবিএ প্র্যাকটিস করার জন্য এত চমৎকার বই, যেখানে হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপরে হচ্ছে এমআরসিইউজির কোশ্চেন, এবং হচ্ছে কি ধরনের কোশ্চেন আসতে পারে
সেই কোশ্চেনগুলো হচ্ছে আপনাদের এখানে দেয়া থাকে। প্র্যাকটিসের জন্য এটা হচ্ছে বেস্ট। এবং আরো মানে একটা মানে কি বলবো আনঅফিসিয়াল কথা বলি, সেটা হচ্ছে এই আমাদের ম্যাডামরা যখন কোশ্চেন করেন, তারা কিন্তু আমরা যারা ট্রেনিং পোস্টে আছি বিভিন্ন মেডিকেল কলেজে, তারা যখন কোশ্চেন করেন তারা কিন্তু আমাদের জেনেসিসের লাস্ট আওয়ার বলেন, এসবিএ পাল বলেন, এগুলো আমাদের কাছ থেকে চেয়ে নেন যে একটু দিও তো। তারা তাহলে এখান থেকে কোশ্চেন, আপনারা আপনারা অনেকেই যারা প্রিভিয়াসলি পরীক্ষা দিয়েছেন জানেন, এবং যারা দিবেন তারা হয়তো আপনাদের সিনিয়র আপু ভাইদের কাছ থেকে শুনে থাকবেন যে এসবিএ পার্লের কোশ্চেন কিন্তু কমন আসে। কারণ ম্যাডামরা এটা দেখেন, ফলো করেন, এবং খুবই স্ট্যান্ডার্ড একটা বই, রেফারেন্স সহ দত্ত জেপকট সব কাভার করে, প্রিভিয়াস বিসিপিএস কোশ্চেন অ্যানালাইসিস করে, সাথে হচ্ছে আপনার এমআরসিইউজির কোশ্চেন, মানে সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। আপনারা এটা খুবই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন, যখন যে ক্লাসটা করবেন, যে টপিকসটা পড়বেন, সাথে এই বইটা পাশে রাখবেন, সলভ করবেন। এবং কোনো কনফিউশন হলে মেন্টররা তো আছেই, পরের ক্লাসে মেন্টরদেরকে জিজ্ঞাসা করবেন। জেনেসিস গাইনি টিম সবসময় আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আপনাদের সবার জন্য অনেক দোয়া শুভকামনা, সবাই পড়তে থাকেন। সেশনটা মানে আসলে যদি আরো অনেকে জয়েন করতো, একটু লাইভলি হতো, ইন্টারেক্টিভ হতো। অসুবিধা নাই, পরে যারা শুনবেন যদি কোনো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি জানাতে পারেন, বাংলা মেটকেও জানাতে পারেন। আজকের সেশন তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে এখানে শেষ করছি। নেক্সট কোনো সেশনে আরো এসবি পারলের অন্য কোনো টপিক সলভ সেশন নিয়ে অন্য কোনো মেন্টরের সাথে আপনাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।